আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের ন্যায় আজকেও আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ইংরেজি গ্রামারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সেন্টেন্স। আমি চেষ্টা করব পুরো সেন্টেন্সের সকল তথ্য উপস্থাপন করার জন্য। তো চলো শুরু করা যাক। সেন্টেন্স মানে বাক্য। শুরুতেই আমরা দেখব সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স সংজ্ঞাটা একটু লিখে দিই। একাধিক ওয়ার্ড বা শব্দ যখন পাশাপাশি বসে বক্তার মনের ভাব পুরোপুরি প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি অলরেডি সেন্টেন্সের সংখ্যাটা বলে লিখে রাখছি যে একাধিক ওয়ার্ড বা শব্দ যখন পাশাপাশি বসে, মানে একটা ওয়ার্ড অন্য একটা ওয়ার্ডের পাশে বসে কোন একজন স্পিকার কিন্তু বক্তার মনের ভাব পুরোপুরি প্রকাশ করবে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলা হয়। এটাই মূলত একটা সেন্টেন্সের সংখ্যা। একের অধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন কোনো বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। মূলত আজকে আমরা দেখব যে অর্থ অনুযায়ী সেন্টেন্স কত প্রকার এবং কি কি। অর্থ অনুযায়ী সেন্টেন্স পাঁচ প্রকার। এক নম্বর assertive sentence, assertive sentence। দুই নম্বর interrogative, তিন নম্বরে imperative, চার নম্বরে optative এবং লাস্ট exclamatory। কিন্তু তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি অলরেডি পাঁচ প্রকারের সেন্টেন্স বোর্ডে লিখে রাখছি যে অর্থ অনুযায়ী সেন্টেন্স মূলত পাঁচ প্রকার। ফার্স্ট ওয়ান assertive, and the next one interrogative, and the next one imperative, and the next one optative, and last exclamatory. So now it's time to describe our all the sentences. First of all, I would like to describe about assertive sentence. So here we're going to discuss about assertive sentence. Assertive. First, we have to know that what is the exactly meaning of this word assertive. Assertive means to describe something. That's why it is just like indirect words. This all sentence দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ও প্রাণী সম্পর্কে কোনো বিবৃতি অথবা বর্ণনা প্রদান করা হয় তাকেই assertive sentence বা বর্ণনামূলক বাক্য বলে। আমি অলরেডি বোর্ডে লিখছি যে assertive sentence কাকে বলে।
আমি শুরুতেই বলছি আজকে সেন্টেন্সের সকল সিক্রেট গুলো ফাইন্ড আউট করার চেষ্টা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে মূলত বর্ণনামূলক বাক্য। এক কথায় যে সেন্টেন্সের মধ্য দিয়ে বা যে বাক্যের মধ্য দিয়ে, ইংরেজিতে যেসব বাক্যের মধ্য দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, স্থান কিংবা প্রাণী সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়, এক্সপ্লেইন করা হয়, সেই সেন্টেন্সটাকে মূলত বলা হয় থাকে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে এখান থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য। চলুন কিছু উদাহরণ দেখে আসি। আমরা এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছি, যদি বলা হয় যে আই কাম to school, আমি বিদ্যালয়ে যাচ্ছি। So and you can see an assertive sentence that I have already written on the board. First of all, you have to look at the subject. When you can see the subject in the first one of this sentence, that's why we can say that this is the sentence that is called assertive, because assertive sentence এর শর্ত হলো শুরুতেই সাবজেক্ট থাকবে। I'm going to school, আমি বিদ্যালয়ে যাচ্ছি। সো এখানে আমি কি করতেছি, আমার সম্পর্কে বর্ণনা দিলাম, যার কারণে এটা একটা assertive sentence। আমরা যদি আরো কিছু উদাহরণ দেখি, যদি এখানে বলা হয় যে সীমা is sleeping, সো এখানে সীমা হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্টটা অবশ্যই সেন্টেন্সের শুরুতে, যার কারণে এটা assertive sentence। সীমা নামের এই মেয়েটা সাবজেক্ট এবং এই সীমা কি করতেছে, এক্স্যাক্টলি আমরা এখানে দেখতে পাচ্ছি সীমা নামের একটা মেয়ে, সে ঘুমাচ্ছে। সো যেহেতু সীমা সম্পর্কে বর্ণনা দেওয়া হবে, যার কারণে এটা একটা assertive sentence। আমরা যদি বলি they are playing football, তারা ফুটবল খেলছে। সো এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হলো দে, এবং তারা কি করতেছে, মূলত তারা ফুটবল খেলছে। যেহেতু তাদের সম্পর্কে বর্ণনা প্রদান করলাম, দ্যাটস হোয়াই ইউ ক্যান সে দ্যাট দিস ইজ দ্য সেন্টেন্স দ্যাট ইজ কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স, যার কারণে আমরা বলতে পারি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটো ভাগ আছে। There are two kinds of assertive sentence in English grammar. The first one is affirmative and the next one is, and this is the last one is negative. Assertive sentence মূলত দুই প্রকার, একটা হলো assertive আর affirmative এবং negative। আমরা একটু দেখে আসি। affirmative affirmative sentence, affirmative শব্দটার মানে হলো হ্যাঁ বোধক বাক্য। সাধারণত যে সব সেন্টেন্স গুলো দ্বারা হ্যাঁ বোধক অর্থ প্রকাশ পায় সেগুলোকে ইংরেজিতে বলা হয় affirmative sentence। যেসব সেন্টেন্স দ্বারা কোনো হ্যাঁ বোধক অর্থ প্রকাশ পায় তাকেই affirmative sentence বলে। affirmative sentence বলা হয়। তো শিক্ষার্থীবৃন্দ, পয়েন্টস দেখতে পাচ্ছ আমরা অলরেডি affirmative sentence সংজ্ঞা লিখছি। ইংরেজিতে যেসব সেন্টেন্স গুলো দ্বারা হ্যাঁ বোধক অর্থ প্রকাশ পায় সেই সব সেন্টেন্স গুলোকে affirmative sentence বা হ্যাঁ বোধক বাক্য বলা হয়। চলো আমরা কিছু affirmative sentence এর উদাহরণ দেখে আসি। কোন উদাহরণগুলো, কোন সেন্টেন্স গুলো assertive affirmative sentence হয়ে থাকে। যেমন I am eating rice, আমি ভাত খাচ্ছি। নিঃসন্দেহে এই সেন্টেন্সের মধ্যে একটা হ্যাঁ বোধক অর্থ প্রকাশ পায়। কারণ যদি এমনটা হতো যে আমি ভাত খাচ্ছি না, তাহলে সেটা নেগেটিভ হতো, তার মানে না হতো। কিন্তু এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি আমি eating rice, আমি ভাত খাচ্ছি। I shall go to ঢাকা, আমি ঢাকায় যাব। তার মানে এটা হ্যাঁ বোধক অর্থ। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, when someone asks me, hey, want to go to ঢাকা, তুমি কি ঢাকা যেতে চাও, then I have to say that the answer that will be yes, I shall go to ঢাকা, হ্যাঁ আমি ঢাকায় যাব। That's why I can say that this is the sentence that is called assertive and it's also an affirmative sentence. So now we will দেখেন negative sentence kind, মানে assertive sentence এর দ্বিতীয় negative sentence। নেগেটিভ শব্দটা বুঝলেই বা দেখলে আমরা বুঝতে পারি যে এটা আমাদের একটা মিনিং দেয়, সেটা না বোধক। তার মানে কোনো কিছুতেই না, অ্যানসার কখনো হ্যাঁ হয় না, সবসময় অ্যানসারটা হবে না। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের জাস্ট অপোজিট ডেফিনিশনটা এখানে আমরা প্রয়োগ করলে নেগেটিভ সেন্টেন্স পেয়ে যাই। যেমন যে সব সেন্টেন্স দ্বারা কোনো না বোধক অর্থ প্রকাশ পায়
again negative sentence. তার মানে অ্যাসার্টিভ ইজ জাস্ট অপোজিট ডেফিনিশন। অ্যাফার্মেটিভে বলা হয়েছিল যে সব সেন্টেন্স দ্বারা কোনো হাবোধক অর্থ প্রকাশ পায়, যে সব সেন্টেন্সগুলো সাধারণত হাবোধক অর্থ দেয় সেগুলোকে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এটার অপোজিট হলো যে সব সেন্টেন্সগুলো দ্বারা নাবোধক অর্থ প্রকাশ পায় তাকে বলা হয় নেগেটিভ সেন্টেন্স। বাস খুব সুন্দরভাবে আমরা ক্লিয়ার করলাম। এখন আমরা নেগেটিভ সেন্টেন্সের কিছু উদাহরণ দেখব, তাহলে আমাদের কাছে এটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, এর মাঝে আর কোনো সিক্রেট থাকবে না। যেমন I don't বা I do not go to school, আমি বিদ্যালয়ে যাই না। তুমি does not sing a song, তুমি গান গায় না। রহিম will not go to রংপুর, রহিম রংপুরে যাবে না। শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ অলরেডি তিনটা एग्जांपल করে লিখছি, তেমনটাই নেগেটিভ। যদি এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হতো তখন হতো যে আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই, তার মানে এখানে নেগেটিভ করার সময় আই ডু নট গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই না। এখানে সাধারণত কোন সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে একটা স্ট্রাকচার ফলো করতে হয়, সেটা হলো শুরুতে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। আমি যার ওয়াজ আর হ্যাভ অ্যাজ হ্যাভিং বিবিং গেট মেসে মাইট ক্যাট শুড শ্যাম শুড ওইটা লাইক দ্যাট, এই সমস্ত অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করে তারপরে নেগেটিভ ওয়ার্ড নট নিয়ে আসতে হয়। যেহেতু এই সেন্টেন্সের মধ্যে এক্স্যাক্টলি এখানে প্রিন্সিপাল ভার্ব ছিল গো, এই গো মূল ভার্বের পরে কখনো নেগেটিভ ওয়ার্ড বসে সেই সেন্টেন্সকে নেগেটিভ করা যায় না। অবশ্যই এখানে একটা হেল্পিং ভার্ব হিসেবে মানে যে কোনো অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হয়, যার কারণে আমরা ডু নিয়ে আসছি। কারণ আমি ডাব্লিউএস কোশ্চেন যখন আলোচনা করছিলাম সেই ক্লাসে বলছিলাম যদি কখনো দেখা যায় কোনো সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্বের বেস ফ্রম ভার্ব 1 আছে তাহলে সেখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডু নিতে হয়। আর যদি সেই প্রিন্সিপাল ভার্বের বেস ফর্মের সাথে এসএস থাকে তাহলে ডাজ, এবং যদি প্রিন্সিপাল ভার্বটা ভার্ব 2 থাকে ফার্স্ট ফর্ম দ্য ভার্ব থাকে then we have to use did, এখানে আমাদেরকে did ব্যবহার করতে হয়। তাহলে এখানে আমরা জেনারেলি দেখলাম আমি এই সেন্টেন্সটা একটা অ্যাফার্মেটিভ দেখাচ্ছি। যদি এখানে অ্যাফার্মেটিভ হতো তখন এমন হতো যে আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার সময় অবশ্যই আমাদেরকে এই সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করে তারপরে নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করতে হবে, তারপরে মূল ভার্ব ব্যবহার করে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তাহলে এখানে আমরা দেখলাম আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। যদি বলা হয় যে আমি বিদ্যালয়ে যাই না, মানে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা হয় তাহলে এখানে আমরা do not go to school কিংবা I don't go to school, this is the contraction from actually don't, don apostrophe t, don't, it's a contraction from of do not. And the next one, Sumi does, oh sorry, এখানে does not use করা হয়নি। Sumi does not sing a song, Sumi গান গায় না। তার মানে এখানে যদি এমনটা হতো যে Sumi গান গায় তখন আমরা সেন্টেন্সটাকে লিখতে পারতাম যে Sumi sings a song। শিক্ষার্থীবৃন্দ এখানে সব একটা অপশন আছে, এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে Sumi sings is কেন হলো। আমি শুরুতেই বলছিলাম যে পার্সোনাল ক্লাসে যদি ইংরেজি সেন্টেন্স মেক করা শিখতে হয় তাহলে পার্সোনাল ক্লাসটা আবার একবার দেখে আসতে হবে যে কখন মূল ভার্ব শেষে এস এস হয়। যখন কোনো সেন্টেন্সের সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন অটোমেটিক্যালি ভার্বের শেষে এস বাই এস দিতে হয়। আমি এটাও বলছিলাম যে কোথায় এস হয় এবং কোথায় এস হয়। যদি কোনো ভার্বের লাস্ট লেটারটা কনসোনেন্ট হয় তাহলে সেখানে জাস্ট আমাদের এস ব্যবহার করতে হবে, এবং যদি ভাওয়াল হয় তাহলে ইএস ব্যবহার করতে হবে। আমি এর অসংখ্য एग्जांपल আমার পার্সোনাল ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি। And the last sentence, এখানে বলা আছে রহিম will not go to রংপুর, রহিম রংপুরে যাবে না। যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হতো তাহলে হয়তো এখানে যে রহিম will go to রংপুর, রহিম রংপুরে যাবে। কিন্তু যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ যার কারণে টোটাল আনসারও যেন না বদল হয়, এজন্য আমাদের এখানে বলা হয়েছে রহিম will not go to রংপুর, তার মানে রহিম রংপুরে যাবে না। ফাইন। আমরা অলরেডি অ্যাসার্টিভ সেন্টেন্স কমপ্লিট করলাম, এবার আমরা চলে যাব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ফার্স্ট we have to know that what is exactly called interrogative sentence. Interrogative sentence means to ask something. Interrogative sentence. Interrogative শব্দটার মানে হলো interrogate, মানে জিজ্ঞাসাবাদ করা। তো interrogate থেকে interrogative শব্দটা চলে আসছে। তার মানে যে সেন্টেন্স বা যে বাক্য দ্বারা কাউকে কোনো জিজ্ঞেস করা হয়, জানতে চাওয়া হয়, প্রশ্ন করা হয়, সেই সমস্ত সেন্টেন্সগুলোকে ইংরেজিতে বলা হয় থাকে interrogative sentence। আচ্ছা আমরা interrogative sentence-এর সংজ্ঞাটা দেখিয়ে আসি। যেসব সেন্টেন্স দ্বারা
কোনো কিছু জিজ্ঞাসা করা হয় কিংবা জানতে চাওয়া হয় সেই সব সেন্টেন্স গুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। শিক্ষার্থীবৃন্দ পয়েন্টস দেখতে পাচ্ছ আমি ওটা লিখে রাখছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে বলে। আমরা এই কথাটা একটু মনে রাখবো তাহলে বুঝতে পারবো। এরপরেও তো আমরা একটা সেন্টেন্সের एग्जांपल দেখব সেখান থেকে একদম ছোট ছোট দাঁড়িয়ে হতে পারবো। শুরুতেই আমাদের বাংলা সংজ্ঞাটা জানা দরকার যে ইংরেজিতে যে সব সেন্টেন্স বা বাক্যগুলো দ্বারা কাউকে কোনো কিছু জিজ্ঞেস করা হয় কিংবা জানতে চাওয়া হয় সেই সব সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা জিজ্ঞাসামূলক কিংবা প্রশ্নবোধক বাক্য বলে। চলো আমরা কিছু উদাহরণ দেখি। যেমন এখানে কি বলা হয় how old are you খুব সুন্দর একটা উদাহরণ আমি অলরেডি বলে লিখছি how old are you that means তোমার বয়স কত how old are you মানে তোমার বয়স কত আমি যদি কাউকে উদ্দেশ্য করে কখনো কাউকে ইন্ডিকেট করে বলি যে how old are you তার মানে তাকে নিশ্চয়ই তার বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে তোমার বয়স কত কিংবা যদি আমি বলি যে where do you live তুমি কোথায় বাস করো এটা একটা एग्जांपल ইন্টারোগেটিভ সেন্টেন্স তার মানে কাউকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কোথায় বাস করো আমি যদি বলি which book do you want মানে তুমি কোন বইটি চাও এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা সেন্টেন্স দ্বারাই কিছু না কিছু জিজ্ঞেস করা হয়েছে কিন্তু এখানে ছোট্ট একটা টপিক আছে যেটা ক্লিয়ার করা দরকার সেটা হলো যে সাধারণত ডব্লিউএস ওয়ার্ডগুলো দ্বারাই ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না অক্সিলারি ভার্ব দ্বারা কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো শুরু হয়ে যায় আমরা এরকম কিছু एग्जांपल দেখব এখানে যদি বলা হয় যে do you love your parents do you love your parents তুমি কি তোমার পিতামাতাকে ভালোবাসো তার মানে এখানেও জানতে চাইছে যে do you love your parents তুমি তোমার পিতামাতাকে ভালোবাসো আবার যদি বলা হয় যে is your mother a teacher তোমার মা কি একজন শিক্ষিকা তোমরা দেখো নিশ্চয় প্রত্যেকটা সেন্টেন্সের মধ্য দিয়ে কিছু না কিছু জানতে চাওয়া হয়েছে তার মানে যখন দেখবা যে কোনো অক্সিলারি ভার্ব দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হবে তখন দেখবা যে অক্সিলারি ভার্বটা জাস্ট সেন্টেন্সের একদম ইমিডিয়েট সাবজেক্টের পূর্ববর্তী এবং সবশেষে একটা নোট অফ ইন্টারোগেশন মার্ক থাকবে সেটাও নিঃসন্দেহে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে তার মানে শুধু ডব্লিউএস ওয়ার্ড where which whom how when ইত্যাদি দ্বারা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তা নয় অক্সিলারি ভার্ব দ্বারাও ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হতে পারে সো আজকের মতো এই পর্যন্তই আমাদের আর তিনটা সেন্টেন্স বাকি থাকলো সেটা ইম্পারেটিভ অপারেটিভ এবং এক্সক্লেমেটরি বেঁচে থাকলে আগামী ক্লাসে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ সবাই অনেক অনেক ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম